সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল ইংলিশ গ্রামার ক্লাসে। আমি ফাতিমা ফারহানা প্রভা আছি আপনাদের সাথে এবং আজকের ক্লাসে আমরা পড়ব ন্যারেশন নিয়ে। ন্যারেশন শব্দটার যদি আমরা আক্ষরিক অর্থ করি তাহলে আমরা পাই কোনো কিছুকে বর্ণনা করা। এবং আমরা যখন ইংলিশ গ্রামারে ন্যারেশন পড়তে যাই তখন আমরা কোনো একজন বক্তার যে উক্তিটা সে ডিরেক্টলি করেছে সেটাকে আমরা ইনডিরেক্ট উক্তি বা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়মগুলো শিখি। তো আমরা এই ভিডিওতে অনেকগুলো রুলস এর মাধ্যমে একদম বেসিক থেকে শিখবো কিভাবে একটা ডিরেক্ট স্পিচকে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি এবং যে স্পেশাল কেসগুলো আমাদের পরীক্ষায় আসার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আজকে জানবো। চলুন তাহলে আমরা প্রথম রুলটাতে শিখে নেই একটা ডিরেক্ট স্পিচ চেনার মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা সামনে আছে, এমা সেড টু মি I will go home now. এমা আমাকে বলল আমি এখন বাসায় যাব। তাহলে এখানে এমা হচ্ছে আমাদের এই বাক্যটার সাবজেক্ট। তারপর সে যে আমাকে বলল সেটা আমরা said to এটা দিয়ে বুঝতে পারছি এবং এখানে যে said আছে এই saidটা হচ্ছে এই সেন্টেন্সটার রিপোর্টিং ভার্ব। এটা মনে রাখা একটু জরুরি কারণ এই রিপোর্টিং ভার্বটা কিন্তু স্পিচের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ এই রিপোর্টিং ভার্বের যে টেন্স থাকে সেই টেন্স অনুযায়ী আমরা বাকি অংশটার পরিবর্তন করি। মিটা হচ্ছে এখানে শ্রোতা বা লিসেনার, এমাকে সে হচ্ছে স্পিকার যে স্পিচটা দিচ্ছে, মিটা হচ্ছে এখানে লিসেনার। এবং এখানে মি বাদেও অন্য অনেক কিছু কিন্তু থাকতে পারতো, কারো নাম থাকতে পারতো, অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকতে পারতো। তাহলে এখন আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্ব কোনটা, সেড। তারপর কমার পরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা কোটেশন মার্কের ভিতরে আছে। এই যে আমরা যে ডাবল ডাবল করে ইনভার্টেড কমার মতন দেই এটাকে বলা হয় কোটেশন মার্ক। এই কোটেশন মার্কের কারণে আমরা বুঝতে পারছি যে এমা এই যে কথাটা আমরা কোটেশন মার্কের মধ্যে আটকেছি সেটা সে ডিরেক্টলি বলেছে। এমা কি বলেছে? I will go home now. আমি এখন বাসায় যাব। তাহলে এখানে কোটেশন মার্কের ভিতর যে অংশটা আছে এটাকে আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা কি? যেটা সে ডিরেক্টলি বলেছে এবং মূলত পরিবর্তনটা ঘটবে এই অংশটাতে। এটা সে বলেছে, এখন আমাদেরকে আমাদের ভাষায় এটা লিখতে হবে এবং এই যে সেড টু ছিল এই সেডটা যেই টেন্সে হবে রিপোর্টেড স্পিচটা সেই টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। তো আমরা কি বেসিক্যালি একটা ডিরেক্ট স্পিচের বিভিন্ন পার্ট আইডেন্টিফাই করতে পারবো এখন? আমি আশা করি আমরা পারবো। এখন আমরা চলে আসি ডিরেক্ট স্পিচকে কিভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেটার নিয়মে। তো আমরা সবার আগে কি বসাবো? সাবজেক্টটা বসাবো এবং তারপর আমরা বসাবো রিপোর্টিং ভার্বটা। কিন্তু এখানে যদি আমাদের রিপোর্টিং ভার্বটা ডিরেক্ট স্পিচে থাকে সেড টু এবং সেটার পরে একটা অবজেক্ট, এখানে আমরা অবজেক্ট বলতে ব্যক্তিবাচক অবজেক্ট বা লিসেনারকে বোঝাচ্ছি, তাহলে যদি এখানে একজন লিসেনার বা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমরা সেড টু এর জায়গায় বসাবো টোল্ড। আবার যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স তখন আমরা সেখানে বসাবো কি? আস্কড। তাহলে এরপর আমরা কি বসাবো? যদি অবজেক্ট থাকে বা লিসেনার থাকে সেই অবজেক্ট বা লিসেনারকে বসাবো। তারপর আমরা বসাবো দ্যাট। দ্যাট আমরা পার্টিকুলারলি বসাবো যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে বা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকবে বা অবজেক্টিভ সেন্টেন্স থাকবে। কিন্তু যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে বা প্রশ্নবোধক থাকে তখন সেখানে ইফ বসতে পারে বা ওয়েদার বসতে পারে। এখন কোনটা বসবে এটা আমরা কিভাবে বুঝবো? এই পুরো ভিডিওটাতে আমরা কিন্তু অনেক ধরনের ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা শিখবো এবং আশা করি এই জার্নিটাতে আপনি যদি থাকেন তাহলে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কোন সেন্টেন্সে কি বসাতে হবে। তারপর দ্যাট এর সাথে সাথে কিন্তু দ্যাট বসানোর সাথে সাথে আরো দুটো ঘটনা ঘটবে। যে কমাটা ছিল এবং যে ইনভার্টেড কমাগুলো ছিল বা আমাদের যে কোটেশন মার্কগুলো ছিল সেগুলো কিন্তু উঠে যাবে। তারপর আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে বসাবো এবং তারপর আমরা রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব থাকে রিপোর্টেড স্পিচে সেটা বসাবো। টেন্স অনুযায়ী কেমন? যদি পাস্ট টেন্সে থাকে সেড টু, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা কিসে আছে? পাস্ট টেন্সে। তখন ডিরেক্ট স্পিচের এম হয়ে যাবে ওয়াজ বা ইজ হয়ে যাবে ওয়াজ, এরকম করে আমাদেরকে অক্সিলারি ভার্বটাকেও চেঞ্জ করতে হবে, শ্যাল হয়ে যাবে শুড। তারপর রিপোর্টেড স্পিচের আমাদের যে মূল ভার্বটা আছে সেটা বসবে, সেটাও টেন্স অনুযায়ী বসবে এবং এক্সটেনশন অংশগুলো বসবে।
আবার এক্সটেনশনে অনেক কিছু থাকে যেগুলোকে আমাদের চেঞ্জ করতে হয়, কেমন সময়বাচক অনেক কিছু থাকে, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা যে রুলগুলো দেখেছি সেগুলো অনুযায়ী একবার যদি আমরা একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তো ডিরেক্ট স্পিচটা কি আছে? এমা সেড টু মি আই উইল গো হোম নাও। এমা আমাকে বলল আমি এখন বাসায় যাব। তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা কি করব? প্রথমে আমরা সাবজেক্ট বসালাম এমা, তারপর যেহেতু পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বা লিসেনারের কথা বলা আছে আমরা সেড টু এর জায়গায় কি বসালাম? টোল্ড। এমা টোল্ড, তারপর আমরা এই অবজেক্টটাকে বসালাম এমা টোল্ড মি, তারপর আমরা এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কমা এবং কোটেশন মার্ক উঠিয়ে দ্যাট বসালাম। তাহলে এমা টোল্ড মি দ্যাট, এখানে সাবজেক্টটা কি আই, তাহলে এমা বলেছিল আই, এ কারণে এমা হচ্ছে একটা ফিমেল জেন্ডার, এ কারণে আমরা এখানে কি বসিয়েছি? শি। এমা টোল্ড মি দ্যাট শি উইল হয়ে গেল উড, কেন? কারণ সেড টুটা আছে পাস্ট ফর্মে, তাহলে উইল কি হয়ে গেল? সেটা হলো উড। তাহলে আই উইল এর জায়গায় হলো শি উড, তারপর গো হোম, এই অংশতে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু চেঞ্জটা কোথায় হয়েছে? যখন আমরা নাও চলে এসেছি সেখানটা কি হয়ে গেছে? দেন, কারণ সে পাস্ট ফর্মে বলেছিল যে সে তখনই কাজটা করবে, তো পাস্ট ফর্মের যে এখন মিন করছে সেটা বর্তমানে এসে কি পেছনের টাইম হয়ে গেছে না? এই কারণে সেটা যখন সে এখন বলেছিল আমরা ইনডিরেক্ট স্পিচে সেটাকে তখন বানিয়ে দিয়েছি, তাহলে নাওটা কি হয়ে গেছে? দেন। তাহলে ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্সটা ছিল এমা সেড টু মি আই উইল গো হোম নাও, সেটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে গেল? এমা টোল্ড মি দ্যাট শি উড গো হোম দেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে বেসিক ওয়েতে আমরা কিভাবে একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে পারি? এখানে আপনাদের এখন প্রশ্ন আসতে পারে নাওকে না হয় দেন করতে হবে, বুঝলাম, এরকম তো সময়বোধক আরো সেন্টেন্সেস বা আরো ফ্রেজেস থাকতে পারে, সেখানে আমরা কি করব? তো ডিরেক্ট স্পিচে যখন নাও থাকবে পাস্ট এর ক্ষেত্রে, যখন আমরা পাস্ট ফর্ম নিয়ে কথা বলছি তখন সেটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। এটা তো আমরা একটু আগেই দেখলাম। যদি টুমরো থাকে সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। যদি ইয়েস্টারডে থাকে তখন আমরা কি লিখবো? দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। যদি দিস মর্নিং থাকে তখন হবে সেটা দ্যাট মর্নিং, এবং সেম ওয়েতে দিস মান্থ হয়ে যাবে দ্যাট মান্থ, দিস নাইট হয়ে যাবে দ্যাট নাইট, দিস আফটারনুন হয়ে যাবে দ্যাট আফটারনুন। এরকম ভাবে আমরা সময়বোধক যে শব্দগুলো আছে সেগুলো চেঞ্জ করব। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটা থাকে মাঝে অথবা থাকে সেন্টেন্সের শেষে, কিন্তু যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন রিপোর্টিং ভার্বটাকে আমরা নিয়ে আসবো একদম শুরুতে। একটু আগেও কিন্তু আমরা সেটাই করেছি। যদি আরেকটা উদাহরণ দেখি জিনিসটা আরো ক্লিয়ার হবে। ডিরেক্ট স্পিচে কি আছে? উইল ইউ প্লে ফুটবল টুমরো আই আস্কড আতিফ। এখানে এটা কি আছে? একদম শেষে আছে, তাই না? সেন্টেন্সের শেষে আছে উইল ইউ প্লে ফুটবল টুমরো। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করছি তখন আমরা কি লিখলাম? আই আস্কড আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। তো আমরা অলরেডি দেখেছি যে টুমরোকে আমরা কিভাবে দ্য নেক্সট ডে বসাবো, কিন্তু এখানে আমরা যে জিনিসটা খেয়াল করতে চাই সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবস্থান। রিপোর্টিং ভার্বটা ছিল সবার শেষে, এখন সেটা কোথায় চলে এলো? এটা চলে এলো সেন্টেন্সটার একদম শুরুতে রিপোর্টিং ভার্বটা আমরা বসালাম। তাহলে আমরা কি রিপোর্টিং ভার্বের অবস্থান নিয়ে ক্লিয়ার হয়েছি? আমি আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের দ্বিতীয় রুলটাতে চলে আসি। এই রুলটাতে আমরা দেখব যদি পরপর দুটো বা তারও বেশি রিপোর্টেড স্পিচ থাকে তখন আমরা কিভাবে এটাকে ইনডিরেক্ট করব। তাহলে এখানে প্রথমে একটা রিপোর্টেড স্পিচ এবং তারপর আরো একটা দেখানো হয়েছে, এবং হতে পারে যে যখন আমরা প্যাসেজ ধরে ন্যারেশন করছি তখন আরো বেশি, দুই বা তার চেয়েও বেশি রিপোর্টেড স্পিচ থাকতে পারে। তখন আমরা কি করব? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় দ্বিতীয় বা তৎপরবর্তী রিপোর্টেড স্পিচের সময়, অর্থাৎ দ্বিতীয় বা তারও পরবর্তী, তৃতীয়, চতুর্থ এগুলোর সময় আমরা অ্যাডেড যোগ করব। তাহলে দ্বিতীয়টা হলে যোগ করব অ্যাডেড, তারপর আমরা যোগ করব ফার্দার অ্যাডেড অথবা অলসো সেড অথবা এগেইন সেড। তাহলে এই যে ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড এগুলো সব আমরা পরবর্তীতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ব্যবহার করব। অন্যদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অলসো আস্কড ব্যবহার করব সেকেন্ড যে রিপোর্টেড স্পিচ সেটাতে, তারপর আমরা ফার্দার আস্কড ব্যবহার করব থার্ডটায়, এবং তারপর এগেইন আস্কড ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যখন আমরা একই সাথে দুইটি বা তিনটি সেন্টেন্স একই বক্তার কথা হিসেবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি তখন আমরা কি কি অ্যাড করতে পারি।
তো আমরা যদি একটা উদাহরণ দেখি এটা আমাদের কাছে পরিষ্কার হবে। ডিরেক্ট স্পিচে দ্য টিচার সেড টু মি, ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। আমার টিচার আমাকে বলেছিলেন যে তুমি এখন পড়া বন্ধ করতে পারো, তুমি আবার কালকে পড়তে পারবে। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব আমরা কি করব? দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন। তাহলে এখানে নাও ছিল, সেটা কি হয়ে গেল? দেন হয়ে গেল। তারপরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। শি অ্যাডেড দ্যাট, তাহলে এখানে আমরা কি অ্যাডেড বসিয়েছি। প্রথমে আমরা টোল্ড বসিয়েছিলাম এবং তারপর যেহেতু এটা তার দ্বিতীয় রিপোর্টেড স্পিচ, এখানে আমরা বললাম শি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। এখানে যে মেয়েটা ছিল সেটা কি হয়ে গেল? মাইট হয়ে গেল। তাহলে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন, শি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। এখন আমরা আমাদের থার্ড রুলটাতে চলে আসি। এটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচে শুধুমাত্র ইয়েস থাকে তখন আমরা কি করব? ইনডিরেক্ট করার সময় তখন আমরা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথমটা কি, আমরা সাবজেক্টের কথা লিখবো এবং তারপর লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এক্স্যাক্টলি এটাই লিখবো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ফুল স্টপ দিলে আমাদের সেন্টেন্সটা ইনডিরেক্ট হয়ে যাবে। অথবা আমরা আরেকটা যেটা করতে পারি, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর আমরা ডু, ডাজ, ডিড অথবা ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো বসাতে পারি। তাহলে এক্ষেত্রেও কিন্তু জাস্ট দুটো শব্দ দিয়েই আমরা রিপোর্টেড স্পিচটাকে বোঝাতে পারছি। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখি, ডিরেক্ট স্পিচে আছে আরিক সেড টু মি, হ্যাভ ইউ ডান ইউর টাস্ক? আরিফ আমাকে বলল তুমি কি তোমার কাজটা শেষ করেছো? আই সেড ইয়েস। তাহলে এই যে আমরা অংশটা দেখতে পাচ্ছি আই সেড ইয়েস, এটাই কি বোঝাচ্ছে? যে শুধুমাত্র ইয়েস যুক্ত আমাদের এটা রিপোর্টেড স্পিচ। তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমরা দুটো উপায় অবলম্বন করতে পারি, যেমনটা আমরা একটু আগেই বলেছি। প্রথমটা কি হতে পারে? আরিক asked me if I had done my task. I replied in the affirmative. তাহলে I এর সাথে কি বসছে? replied in the affirmative, অর্থাৎ সাবজেক্ট প্লাস replied in the affirmative। অন্যদিকে আরেকটা উপায় কি হতে পারে? আরিক asked me if I had done my task. I said that I had. তাহলে I said এর পর আমরা that দিয়েছি, এতটুকু তো ঠিক আছে। তারপর আমরা দিয়েছি সাবজেক্ট এবং দিয়েছি আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হবে এখানে had। তাহলে I said that I had। তাহলে দুটোই কিন্তু অনেক সহজ। আমরা যদি পার্টিকুলারলি প্রথম রুলটা মনে রাখি তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। যদি রিপোর্টেড স্পিচে ইয়েস এর পরেও কোনো বক্তব্য থাকে তখন আমরা কি করব? তখন আমরা সাবজেক্টকে বসাবো, তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো এবং তারপর এন্ড সেড দ্যাট এর সাথে সেন্টেন্সের যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটা আমরা বসাবো। আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা কিন্তু খুবই সহজ। তাহলে যদি এক্সাম্পল দেখি এটা ক্লিয়ার হবে। আরিক সেড টু আতিফ, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? আরিক আতিফকে বলল তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো বা বাড়ির কাজ শেষ করেছো? ইয়েস, আই উইল সাবমিট ইট টুমরো, সেড আতিফ। তাহলে আতিফ এখানে কি আনসার দিল? যে হ্যাঁ আমি এটা কাল জমা দেব। তাহলে এখানে ইয়েস এর সাথে সাথে কিন্তু আরো বক্তব্য আছে। তো তখন আমরা এটাকে কিভাবে পরিবর্তন করলাম? আরিক asked আতিফ if আতিফ had finished his homework. আরিক আতিফকে জিজ্ঞেস করলো যে আতিফ কি তার বাড়ির কাজ শেষ করেছিল কিনা। এখানে হি এর পরে ব্র্যাকেটে আতিফ লেখার কারণটা হচ্ছে আরিক এবং আতিফ দুজনেই কিন্তু ম্যাসকুলিন জেন্ডার বা দুজনেই হচ্ছে মেল। তো এই কারণে দুজনের প্রোনাউনই কিন্তু হি। সুতরাং এখানে যদি আমরা ব্র্যাকেটের নামটা না বলে দিই আমরা বুঝবো না যে কার কথা আমরা বোঝাচ্ছি। এই কারণে সবসময় আমরা ব্র্যাকেটের নামটা বসিয়ে দেব। তাহলে আরিক asked আতিফ if he had finished his homework. আতিফ replied in the affirmative and said that. তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এখানে and said that এটা আমরা যোগ করেছি এই যে অংশটা আছে yes এর পরের বক্তব্য সেটাকে ইনডিরেক্ট করার জন্য। তারপর আমরা নরমাল নিয়ম অনুসারে ইনডিরেক্ট করব he would submit that the next day. তাহলে ইট এর জায়গায় বসেছে that, টুমরোর জায়গায় বসেছে কি the next day। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে যখন আমাদের ইয়েস থাকবে তখন আমরা কি করব? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, তারপর যোগ করব and said that এবং এরপর বাকি অংশটা বসাতে পারবো। এখন যদি রিপোর্টেড স্পিচে শুধু নো থাকে তখন আমরা কি করব? তখন ইনডিরেক্টে আমরা সাবজেক্টের পর বসাতে পারবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, খুবই সহজ। অথবা আমরা সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব এবং নট দিয়ে আমাদের এই নোটাকে ইনডিরেক্ট করতে পারি।
যেমন আফরিন said to ফাতেহা, are you studying now? আফরিন ফাতেহাকে বলল যে তুমি কি এখন পড়ছো? ফাতেহা said no, ফাতেহা বলল না। তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব সেটাকে আমরা কিভাবে করতে পারি? প্রথমেই আমরা বলতে পারি আফরিন asked ফাতেহা if she, if দিয়ে আমরা ফাতেহাকে বোঝাচ্ছি। আগেরটার দুজনেরই নাম ছিল এ দিয়ে শুরু, এই কারণে আমরা শুধুমাত্র একটা লেটার দিয়ে বোঝাতে পারতাম না, আমাদেরকে পুরো নামটাই লিখতে হয়েছিল। এখানে যেহেতু দুজনের নামের ফার্স্টের লেটারটা ডিফারেন্ট, এই কারণে আমরা শুধুমাত্র ফার্স্ট লেটারটা দিয়ে বোঝাতে পারছি। তাহলে আফরিন asked ফাতেহা if she, ফাতেহার if, was studying then, তাহলে ফাতেহা তখন পড়ছিল কিনা সেটা জিজ্ঞেস করলো। ফাতেহা replied in the negative, ফাতেহা মানা করে দিল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন যে আমরা said no এটার জায়গাতে কি করেছি? ফাতেহা সাবজেক্ট যোগ replied in the negative বসিয়েছি। আরেকটা ওয়ে কি? আফরিন asked ফাতেহা if she was studying then, ফাতেহা replied that she was not, তাহলে এখানে আমরা কি করলাম? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব was প্লাস not বসিয়ে এই যে নো অংশটা আছে সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করলাম। তাহলে এই রুলটা কিন্তু খুবই সহজ, এবং এগুলো রুল মনে রাখার চেয়ে কষ্ট করে আমি বলবো আপনারা এক্সাম্পল মনে রাখুন। তাহলে যখন পরীক্ষায় এরকম সিমিলার একটা এক্সাম্পল আসবে, আপনি কিন্তু রুলটা ওয়ার্ড বাই ওয়ার্ড না জানলেও শুধুমাত্র এক্সাম্পলটা শেখার কারণে খুব সহজেই এটার উত্তর করতে পারবেন। এখন যদি রিপোর্টেড স্পিচে নো এর পরেও কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিন্তু একটু আগেই ইয়েস এর পর বক্তব্য থাকলে কি করব সেটা শিখেছি। এটাও অনেকটা সিমিলার। তখন আমরা ইনডিরেক্ট করার সময় প্রথমে অবশ্যই সাবজেক্টকে বসাবো, তারপর আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাবো, তারপর বসাবো and said that, এবং এরপরে আমাদের যে বাকি অংশটা থাকবে সেই বাকি অংশটা বা রিপোর্টেড স্পিচটাকে আমরা আগের নিয়মেই ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসবো। তো আমরা যদি উদাহরণটা দেখি, আফিফা said to পাপিয়া, are you coming to my office tomorrow? আফিফা পাপিয়াকে বলল তুমি কি আগামীকাল আমার অফিসে আসবে? তখন পাপিয়া কি উত্তর করলো? no, I have changed my decision, said পাপিয়া। না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, এটা বললো পাপিয়া। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নো এর পরেও এখানে আরো বক্তব্য রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? খুবই সহজ, আমরা বসাবো আফিফা asked পাপিয়া if she, পি, এখানে পি দিয়ে কাকে বোঝাচ্ছি? পাপিয়াকে। if she was coming to her, আফিফা's office the next day, তাহলে আফিফা পাপিয়াকে জিজ্ঞেস করলো যে সে পরের দিন তার অফিসে আসবে কিনা। পাপিয়া replied in the negative and said that she had changed her decision, তাহলে এখানে আমরা কি করলাম? replied in the negative বসালাম, তারপরে আমরা and said that বসালাম, এবং এটার পরে আমাদের যে বাকি অংশটা ছিল সেটাকে আগের নিয়ম অনুসারে পরিবর্তন করলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে। তাহলে এটা ছিল যখন ইয়েস থাকবে আর নো থাকবে আমাদের রিপোর্টেড স্পিচে, তখন আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। এখন চলুন আমরা আমাদের পরের রুলটাতে চলে আসি। এটাতে আমরা শিখবো যে ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে তখন আমরা ইনডিরেক্টে কি করব? আমরা অ্যাড্রেসিং অ্যাজ স্যার এটা বলতে পারি। এটা সবার সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ সেন্টেন্সে একদম শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিয়ে তারপর কমা দিয়ে আগের নিয়মটা বাকি অংশ করতে পারবো, অথবা স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি বলতে পারবো। তাহলে আমরা যদি দেখি এক্সাম্পলটা কি, ডিরেক্ট স্পিচে আছে দ্য স্টুডেন্ট সেড টু হিজ টিচার, স্যার আই নিড দ্য আনসার শিটস, স্যার আমার আনসার শিট গুলো দরকার। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, প্রথমটা কি হতে পারে? দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড দ্য আনসার শিটস, তাহলে এখানে আমরা স্যারের জায়গাতে কি বসালাম? টিচারের পর রেসপেক্টফুলি বসালাম। The student told the teacher respectfully that he needed the answer sheets. অন্যদিকে আরেকভাবে আমরা কিভাবে করতে পারি? Addressing the teacher as sir, the student said that he needed the answer sheets. তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি, আমরা এখানে addressing the teacher as sir এই অংশটা বসিয়েছি স্যারের পরিবর্তে। তাহলে এখানে আপনারা যেই রুলটাই ফলো করুন না কেন, দুটোই কিন্তু একদম কারেক্ট হবে এবং দুটোর জন্য আমরা একদম ফুল মার্কস পাবো। তাহলে ডিরেক্ট স্পিচে যদি স্যার থাকে, ইনডিরেক্টে আমরা রেসপেক্টফুলিও বসাতে পারি, অথবা আমরা অ্যাড্রেসিং অ্যাজ স্যার বসাতে পারি। এখন আমরা চলে আসি আমাদের ফিফথ রুলে। এই রুলটাতে আমরা শিখবো
যদি রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করা হয় বা অ্যাড্রেস করা হয় তখন আমরা কি করব? কিভাবে সম্বোধন করা হতে পারে? আমরা আমাদের বন্ধুদেরকে সম্বোধন করি, আমরা কাউকে ফ্রেন্ড বলে সম্বোধন করি, তাই না? এভাবে যখন আমরা কাউকে ডাকার সময় সম্বোধন করব বা অ্যাড্রেস করব তখন আমরা কি করব? ইনডিরেক্টে সবার শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ, তারপর যেটা বলে অ্যাড্রেস করা হচ্ছে সেটা বসাবো এবং তারপর বাকি অংশটা আগের নিয়মেই ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। এখন যদি আমরা উদাহরণটা দেখি, আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস? বন্ধুরা তোমরা কি ক্লান্ত? এটা কে বললো? সেড দ্য আর্মি চিফ। আর্মি প্রধান বলল যে আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস? তোমরা কি ক্লান্ত বন্ধুরা? তখন এখানে আমরা ইনডিরেক্টে কি বসাবো? অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস। অ্যাড্রেসিং দেম, কেন ফ্রেন্ডস থেকে দেম হলো? কারণ ফ্রেন্ডস থেকে আমরা বুঝতে পারছি এটা কি প্লুরাল একটা নাউন। তাহলে এখানে আমরা কি বসালাম? অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস। দ্য আর্মি চিফ আস্কড ইফ দে ওয়্যার টায়ার্ড। আর্মি চিফ জিজ্ঞেস করলেন যে তারা টায়ার্ড কিনা। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাড্রেসিং দেম এর জায়গাতে যদি আমরা এখানে আর্মি অফিসার্স বসে সেটা কিন্তু ভুল হবে না, কিন্তু এখানে আমরা যেটাই বসাবো সেটা আর্মি চিফের সাথে বা অন্য যে সাবজেক্টটা আছে সেটার সাথে রেলেভেন্ট হতে হবে, ইররেলেভেন্ট কিছু বসানো যাবে না। তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, দ্য আর্মি চিফ আস্কড ইফ দে ওয়্যার টায়ার্ড, যদি তারা ক্লান্ত ছিল কিনা। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? যখন সম্বোধন থাকবে তখন আমরা অ্যাড্রেসিং অ্যাজ, তারপর আমাদের সম্বোধনটা লিখে কমা দিয়ে বাকি অংশটা ঠিকঠাক মতন করে ফেলবো। এখন আমরা আমাদের ষষ্ঠ রুলে চলে এসেছি। এই রুলটাতে যদি ডিরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই জোভ, বাই গড বা বাই মাই লাইফ থাকে তখন আমরা কি করব? ইনডিরেক্টে আমরা সবার প্রথমে বসাবো সোয়ারিং বাই আল্লাহ, বাই জোভ, বাই গড বা বাই মাই লাইফ। এটা বলার পর আমরা কমা দিয়ে বাকি অংশটা বসাবো। তাহলে ডিরেক্ট যদি এরকম থাকে বাই আল্লাহ, শি রিপ্লাইড আই উইল নট ডু দিস ওয়ার্ক, তাহলে সে বলছে যে সেটা কসম করছে যে আল্লাহর কসম আমি এই কাজটা করব না। তাহলে এখানে আমরা কি বসাবো? সোয়ারিং বাই আল্লাহ, শি রিপ্লাইড দ্যাট she would not do that work। এবং রিপ্লাইড কেন আছে? কারণ আমাদের রিপোর্টিং ভার্বটাই হচ্ছে রিপ্লাইড, এই কারণে আমরা এখানে কি বসিয়েছি? রিপ্লাইড বসিয়েছি। তাহলে সে কি রিপ্লাই করলো? she replied that she would not do that work। তাহলে যখন বাই আল্লাহ আছে সেটাকে আমরা কি করেছি? সোয়ারিং বাই আল্লাহ সেটা করে দিয়েছি। সিমিলারলি যদি বাই মাই লাইফ থাকে তখন আমরা সোয়ারিং বাই মাই লাইফ বলবো, যদি বাই গড থাকে সোয়ারিং বাই মাই গড বলতে পারবো। এখন আমরা আমাদের সপ্তম রুলে চলে এসেছি। এই রুলে যদি রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকে তখন আমরা কি বসাবো সেটা শিখবো। যদি থ্যাংক ইউ থাকে তখন আমরা ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বসাবো, তারপর থ্যাঙ্কড কে বসাবো এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে বসাবো। তাহলে কিভাবে? she said to him thank you। এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? said। সাবজেক্ট কে she হচ্ছে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কে হিম। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমাদের নিয়মটা কি? প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, তারপর থ্যাঙ্কড বসাবো, অবজেক্টকে বসাবো। এটা তো আমরা একদম বুঝে গেছি কি হবে? এটা হবে she thanked him। আমরা যদি একবার দেখি একদম কারেক্ট। এখানে কি হয়েছে? she thanked him। তাহলে এটা খুবই সহজ একটা রুল না? এবং বিশ্বাস করুন পরীক্ষায় এরকম ট্রিকি কিন্তু খুবই সহজ রুলগুলোই আসবে। সুতরাং এগুলো যদি একটু মাথায় রেখে আমরা প্র্যাকটিস করি আমাদের কিন্তু এটা নিয়ে আর কোনো কনফিউশন ফেস করতে হবে না। এখন চলুন আমরা আমাদের অষ্টম রুলে চলে আসি। এই রুলটাতে আমাদেরকে বলেছে যদি রিপোর্টেড স্পিচে গুড বাই থাকে তাহলে আমরা কি বসাবো? গুড বাই অর্থ বিদায়, কাউকে বিদায় জানানো থাকে। তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বসাবো, তারপর বেইড বসাবো। বেইড মানে হচ্ছে বিদায় জানানো বা জানানো। বেইড শব্দটাকে আমরা নরমালি জানানো রূপে ব্যবহার করার কথা থাকলেও আমরা ব্যবহার করি বিদায় দেয়া রূপে। তাহলে বেইড নরমালি হয় কি? জানানো বা কাউকে কোনো কিছু ইনফর্ম করা নিয়ে। তাহলে তারপর আমরা কি বসাবো? বেইড এর পর বসাবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং সবার শেষে বসাবো গুড বাই। তাহলে she said goodbye my buddies। সে বলল বন্ধুরা তোমাদেরকে বিদায়। তাহলে এখানে কি হবে? যখন আমরা ইনডিরেক্ট করব she, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বসিয়েছি she, bade আমরা রুলে পেয়েছিলাম bade, তারপর her buddies, her buddiesটাকে এখানে
অবজেক্ট, তাই না? এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। she bade her buddies goodbye, তাহলে এটাও কিন্তু খুব ইজি একটা রুল এবং এটা পরীক্ষায় অহরহ আসে। সো she bade her buddies goodbye, এটা হচ্ছে she said goodbye my buddies এর ইনডিরেক্ট ফর্ম। এখন আমরা চলে আসি 9th রুলে। এই রুলটাতে আমরা কি দেখছি, রিপোর্টেড স্পিচে যদি গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড নাইট থাকে তখন আমরা কি বসাবো? ইনডিরেক্ট করার সময় আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বসাবো, তারপর বসাবো উইশড, এরপর গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট যেটা আছে সেটাকে বসাবো। খুব সহজ না? আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই, ডিরেক্ট স্পিচটা কি, হি সেড টু হার গুড নাইট, সে তাকে বলল গুড নাইট। তখন এটা কি হবে, ইনডিরেক্টে হবে হি উইশড হার গুড নাইট। তাহলে হি সেড টু হার গুড নাইটটা হয়ে যাবে কি সাবজেক্ট, তারপর সেড টু এর জায়গায় আমরা বসিয়েছি উইশড, তারপর আমরা অবজেক্টকে বসিয়েছি হার এবং সবার শেষে গুড নাইট। এখানে যদি গুড মর্নিং থাকতো আমরা কি বসাতাম, হি উইশড হার গুড মর্নিং, হি উইশড হার গুড আফটারনুন। এমন ভাবেই গুড নাইট, গুড মর্নিং গুলো কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে। সুতরাং এই রুলটাও একটু আমরা খেয়াল করে রাখবো। এখন চলুন আমরা আমাদের 10th রুলে চলে আসি। এখানে কি আছে, অনেক সময় রিপোর্টেড স্পিচে যদি পূর্ণাঙ্গ সেন্টেন্স না থেকে সেন্টেন্সের অংশ বা ফ্রেজ থাকে তখন আমরা কি করব? তখন বক্তার বক্তব্যকে অনুসরণ করে আমরা সেই স্পিচের পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। কিভাবে, যদি এটা উদাহরণ দেখি এটা আসলে আমাদের জন্য বেশি ক্লিয়ার হবে। ডিরেক্ট স্পিচে কি আছে, ইউ হ্যাভ সার্ভড মি আ গুড মিল, হাউ মাচ টু পে ইউ, আই সেড টু দ্য ওয়েটার, আমি ওয়েটারকে বললাম তুমি আমাকে খুব ভালো একটা খাবার পরিবেশন করেছো, কত টাকা দিতে হবে বা তোমাকে কত দিতে হবে। তাহলে এখানে উত্তর কি আসলো, 450 টাকা। তাহলে আমি তাকে বললাম যে 450 টাকা তাকে অফার করলে ঠিক আছে কিনা। তাহলে এটা কিন্তু আমি পুরো সেন্টেন্সটা বলিনি, আমি শুধুমাত্র একটা ফ্রেজ বলেছি 450 টাকা। তাহলে আমি যে বক্তা এবং আগের সেন্টেন্সে আমি যেগুলো বলেছি সেগুলো অনুসরণ করেই এটাকে ইনডিরেক্ট সেন্টেন্স বা ইনডিরেক্ট স্পিচে পুরো একটা সেন্টেন্সে লিখতে হবে। এবং তখন ওয়েটার কি বললো, 450 টাকা ইজ অল রাইট বা 450 ইজ অল রাইট। তাহলে যদি আমরা এটাকে পুরোপুরি ইনডিরেক্ট করি কি হবে, I told the waiter that he had served me a good meal, এটা তো আমরা নরমাল নিয়মেই করেছি। I also asked him how much I should pay him, এই রুলটাও আমরা আগে কভার করেছি। এরপর এই যে এখানে 450 টাকা আছে এই অংশটা নিয়ে হচ্ছে আমাদের কথা। এখানে শুধুমাত্র একটা ফ্রেজ আছে, কিন্তু আমরা যখন ইনডিরেক্ট করেছি আমরা কি বলেছি, I further asked him if 450 টাকা would do। তাহলে এখানে ছিল শুধুমাত্র 450 টাকা, কিন্তু এটাকে আমরা কি করেছি, পুরোপুরি ভাবে একটা সেন্টেন্সের রূপ দিয়েছি যে I further asked him if 450 টাকা would do. He replied that 450 was all right. সে বলল যে 450 ঠিকঠাক ছিল। তাহলে আমরা এখানে যখন একটা ফ্রেজ থাকবে আগের সেন্টেন্সগুলো দেখে সেই অনুযায়ী আমরা ফ্রেজটাকে ইনডিরেক্ট ফর্মে রূপান্তরিত করব। এখন আমরা চলে এসেছি আমাদের একদম লাস্ট রুল, রুল নাম্বার 11তে। এখানে কি আছে, অনেক সময় ডিরেক্ট স্পিচে বক্তা এবং শ্রোতা উল্লেখ থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে আমরা দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার অথবা দ্য পারসন স্পোকেন টু ব্যবহার করতে পারি। এবং আমরা কিন্তু শুরুতেই একদম ক্লিয়ার করে বলেছিলাম যে স্পিকারকে এবং রিপোর্টিং ভার্বের লিসেনারকে। তাহলে এখানে কিন্তু এটা নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা যদি দেখি ডিরেক্ট স্পিচটা কি শুধুমাত্র কোটেশন মার্কে আর ইউ প্লেইং টুমরো, তাহলে এখানে যে ইউটা আছে এটাই কিন্তু দ্য পারসন স্পোকেন টু বা দ্য লিসেনার। কেন? কারণ তাকে প্রশ্নটা করা হচ্ছে এবং যে লিসেনার সে কি উত্তর করলো, ইয়েস আই উইল প্লে টুমরো আফটারনুন, হ্যাঁ আমি আগামীকাল বিকালে খেলবো। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব সেটা কি হয়ে যাবে, দ্য স্পিকার asked the person spoken to if he, এই এল দিয়ে আমরা লিসেনার বোঝাচ্ছি, if he was playing the next day। তাহলে বক্তা শ্রোতাকে জিজ্ঞেস করলো যে শ্রোতা তার পরদিন খেলবে কিনা। the listener replied in the affirmative, এই যেখানে yes আছে এই কারণে replied in the affirmative and said that, এটা একটু আগে আমরা দেখেছি যে affirmative এর পরে বা yes এর পরে যখন বক্তব্য থাকে তখন আমরা কি করব, and said that he would
প্লে দ্য নেক্সট আফটারনুন, যে সে তার পরদিন বিকালে খেলবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে যখন আমাদের শুধুমাত্র কোটেশন মার্কের মধ্যে থাকবে একটা সেন্টেন্স বা একটা স্পিচ, রিপোর্টেড স্পিচ, তখন আমরা কিভাবে সেটাকে ইনডিরেক্ট করব? তখন আমরা দ্য স্পিকার এবং দ্য পারসন স্পোকেন টু এই দুটাকে আগে আইডেন্টিফাই করব এবং তারপর সেগুলোকে ধরে নিয়ে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। তাহলে আমি আশা করি আমরা এই ভিডিওতে যে কয়েকটা রুল শিখলাম এগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং এগুলো যদি পরীক্ষায় এরকম রুল আসে আমরা অবশ্যই আনসার করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পুরো ন্যারেশনের জার্নিটাতে আমার সাথে থাকার জন্য।